সবাইকে স্বাগত জানতে চাই বাংলাদেশে। আজ স্টুডিওতে আছেন আইটি বিশেষজ্ঞ সৈয়দ জাহিদ হোসেন। জাহিদ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জাহিদ ভাই, বাংলাদেশ কেমন আছে আমাকে একটু বলেন। বাংলাদেশ কেমন আছে? আসলে তো বাংলাদেশ ছিল হসপিটালে, আইসিইউ থেকে বের হওয়ার পরে এখনো পুরোপুরি সুস্থ না, তবে ডেভেলপড হচ্ছে। এটাই আসার কথা না? এটাই আসার কথা। হয়তো আমরা আশা করি পূর্ণাঙ্গ সুস্থ হবে, তাই পূর্ণাঙ্গ সুস্থ হবে কি না সেটা বলা মুশকিল, সময় বলবে। সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করি। হ্যাঁ, অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ও তো নাই, কারণ এই দেশটা তো আমার আপনার সবার। ট্রু ট্রু। জাহিদ ভাই, আপনি আইটি এক্সপার্ট, দীর্ঘদিন আপনি আইটি নিয়ে কাজ করছেন। গত 15-16 বছর ধরে এক ধরনের একটা টার্ম ছিল ডিজিটাল বাংলাদেশ। আমি আপনার কাছে থেকে জানতে চাই, ডিজিটাল বাংলাদেশ আসলে বাংলাদেশ কতটুকু ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলে আপনি মনে করেন? একটা বিষয় কি দেখেন, ডিজিটাল বাংলাদেশ টার্মটাতে আমরা হয়তো যেটা পেয়েছি যে এখন হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেট সেবাও আছে। কিন্তু দেখেন তো, গত আন্দোলনের সময় একদিনের আগুনে সারা দেশের ইন্টারনেট বসে গেল। তাহলে আমরা বজ্রাটনি ফসকা গেরোর মতো হলো না? যে এত বড় আয়োজন করলাম, একটা আগুনেই সব শেষ হয়ে গেল। আমরা এটাকে আর কোনো রিডান্ডেন্সি বা সেকেন্ডারি চ্যানেল দিয়ে চালু রাখতে পারলাম না। আপনি কি এখনো মনে করেন যে ওইটা আগুনের কারণেই ওই ইন্টারনেট শাটডাউনটা ছিল? এটা না বিষয়টা, যদিও বিষয়টা এটা না, কিন্তু তারপরেও তাহলে প্রশ্ন আসে আরেকটা, তাহলে কি এই আমাদের ডিজিটাল বাংলাদেশ টার্মটাকে পলিটিসাইজ করা হয়েছে? আমি সেটাই জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। তাহলে তো সেটা স্বাভাবিক যে আসলে ডিজিটাল বাংলাদেশ বলতে আসলে জনগণের যে ডিজিটালাইজেশনের যে চাহিদা ছিল সেটা না করে এটাকে আসলে পলিটিসাইজ করা হয়েছে। এক্স্যাক্টলি। দেখেন, হাতে হাতে স্মার্টফোন, এটা আসলে ডিজিটাল বাংলাদেশের সাথে মানে এটা উৎপাদন হচ্ছে, বাজারে চাহিদা আছে, মানুষ তার পকেটের টাকা দিয়ে স্মার্টফোন কিনছে, ইটস ফাইন। এটার সাথে ডিজিটাল বাংলাদেশের সম্পর্ক। আসলে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখেন, গত 15 বছরে দেখলাম প্রত্যেকটা জেলায় জেলায় হাইটেক পার্ক হলো। হাইটেক পার্কগুলোর এখন ব্যবহার কি? আমার এলাকায় যে হাইটেক পার্ক যশোরে, এই হাইটেক পার্ক এখন ভাড়া দেওয়া হয় কমিউনিটি সেন্টার হিসেবে। বিয়ের প্রোগ্রাম হচ্ছে, জন্মদিনের প্রোগ্রাম হচ্ছে। তো এইটার জন্য এত টাকা খরচ করে হাইটেক পার্ক করার তো কোনো দরকার ছিল না। তাহলে প্রশ্ন আসে যে টাকার অপচয় হয়েছে। আমি সেখানে ডিজিটাল বাংলাদেশের নামে আসলে আমাদেরকে বোকা বানায় আমাদের সম্পদ লুট করা হয়েছে। আমাকে একটু পরিষ্কার করবেন যে এটা আসলে এই প্রক্রিয়াটা কেমন ছিল? অ্যাজ অ্যান আইটি এক্সপার্ট আপনি যদি আমাকে একটু ব্রিফ করতেন। দেখেন, এখানে অনেকগুলো বিষয় আসবে। যদি স্যাটেলাইটের প্রশ্নটাতে আসেন, আদৌ কি আমাদের নিজস্ব স্যাটেলাইট দরকার ছিল? আর আমরা নিজেদের স্যাটেলাইট বলতেছি, এই স্যাটেলাইট তৈরি করলো ফ্রান্স। আমরা একটা অরবিটালে দিলাম, যে অরবিটালও আমরা ভাড়া নিলাম, আর আমরা এটাকে উৎক্ষেপণ করলাম স্পেস এক্সের মাধ্যমে। আমাদের কি, সবই তো আমরা ভাড়াই নিলাম। সত্যি তো বিষয়টা আমার কাছে মনে হয় কি জানেন, আমার এক বন্ধু বলছিল যে সবাই সব কিছু করে না আসলে। যেমন আপনার দুধ লাগবে, এই জন্য আপনি হয়তো দুধ কিনে নেবেন, কিন্তু আপনি যদি ধান উৎপাদন বন্ধ করে মনে করেন যে আপনি গরু পোষা শুরু করবেন, তাহলে কিন্তু বোকামি হবে, কারণ কি গরু পোষা আপনার দায়িত্ব না। আমার কাছে স্যাটেলাইটটা মনে হয়, আমরা তো স্যাটেলাইট ভাড়া নিয়ে ভালোই চলতেছিলাম। আমাদের তো এখন দেখা যাচ্ছে যে যদি ভাড়ার রেট নিয়ে চিন্তা করা হয়, গত সরকারের সময় আমি একটা ব্যাংকের আইটি প্রধান ছিলাম। জি। আইটি প্রধান থাকা অবস্থায় আমার কাছে একদিন স্যাটেলাইট কোম্পানি থেকে লোকজন আসলেন যে আমাদের বিভিন্ন ব্রাঞ্চ বা এটিএমের কানেক্টিভিটির জন্য আমরা স্যাটেলাইট কানেক্টিভিটি ব্যবহার করতে পারি, বিকজ এটা প্রাইম মিনিস্টার এবং সরকারি ইয়েতে এটা ওনাদের ড্রিম প্রজেক্ট। সো আমরা এটাতে গেলে মানে গভর্নমেন্ট খুশি হবেন। আচ্ছা। তো আমি দেখলাম আমরা ব্রাঞ্চগুলোতে নর্মালি ফাইবার কানেক্টিভিটি ইউজ করতাম।
আন্ডারগ্রাউন্ড ফাইবার কানেক্টিভিটি, যেটাতে মনে করেন আমাদের যে কস্ট পড়তো, আমি দেখলাম যে স্যাটেলাইট কানেক্টিভিটিতে গেলে সেই কস্টটা অলমোস্ট 5 টাইমস বেশি পড়বে। ও মাই গড, মানে ভোক্তা পর্যায়ে আগে যে টাকা দিতে হতো তার চেয়ে 5 গুণ বেশি, 5 গুণ বেশি। তারপরেও এটা আমাদেরকে নিতে বলতেছেন, কারণ হচ্ছে গিয়ে সরকার প্রধান খুশি থাকবে। সরকার প্রধান খুশি হবে। ভাই আমি ব্যবসা করতে আসছি, আমি তো সরকার প্রধানরে খুশি করার জন্য আসি নাই। এটা ছিল আমাদের ডিজিটাল বাংলাদেশ। তার মানে কি, আমরা যে স্যাটেলাইটের যে চ্যানেলটাকে ব্যবহার করে আমরা যে কানেক্টিভিটি দিচ্ছি, সেটা থেকে তো আমরা কস্ট কমাবো, তাই না, আমাদের নিজেদের, কিন্তু আমরা কস্ট কমাতে পারি নাই, বরঞ্চ 5 গুণ বাড়ছে। 5 গুণ বাড়ছে। এবং সেটার বলির পাঠা ভোক্তা। হ্যাঁ, এই 5 গুণ বাড়ার পিছনে কিন্তু আসলে অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে গিয়ে, তাহলে অন্য অন্য দেশের স্যাটেলাইটগুলোতে কি কস্ট বাড়ে? তারা তো কমানোর জন্য করে, তাহলে আমাদের বাড়লো কেন? কারণ আপনি মনে করেন একটা বাড়ি তৈরি করার জন্য যদি আপনি রড, বালি, সিমেন্ট সব কিছু বেশি বেশি দামে কেনেন, কারণ সব কিছু থেকেই আপনি টাকা সরাইছেন, তাহলে তো আপনার বাড়ি করার কষ্ট তো স্বাভাবিকভাবে বাড়বে। তারপরে আপনি যখন ভাড়া দেবেন বা এটা বিক্রি করবেন, তখন কিসের ভিত্তিতে বিক্রি করবেন? ঠিকই, আপনার কষ্টের উপরে। তো যেটা হচ্ছে যে স্যাটেলাইট কোম্পানি যখন আমাদের কাছে বলতেছে যে এই লিঙ্ক তারা ব্যবহার করবে, এই লিঙ্ক তারা আমাদের কাছে বিক্রি করবে, তার তো ইনিশিয়াল কস্টিংয়েই বেশি পড়ছে, সে তো আমার কাছ থেকে কমে নিতে পারবে না, খুব সহজ। সুতরাং সে আমার কাছে বেশি দামে দিচ্ছে, এটাই স্বাভাবিক। দর্শক জানতে চাই বাংলাদেশে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আবারও স্বাগত জানতে চাই বাংলাদেশের আজকের আয়োজনে। যে ডিজিটাল বাংলাদেশ এবং এই যে বড় বড়, আমরা যদি একদম স্পেসিফিকলি আসি যে স্যাটেলাইট এই প্রজেক্টটাতে যে পরিমাণে ব্যয় বৃদ্ধি করে এই প্রকল্পটা বাস্তবায়ন করা হয়েছে, এবং যখন এটা ভোক্তা পর্যায়ে গেছে তখন এই যে 5 গুণ বেশি যে মূল্যে সার্ভিস নেয়ার ব্যাপারটা যেটা আপনি বলছিলেন, মানে এখানে একটা বড় ধরনের আয়নাবাজি হয়েছে। আমি তো মনে করেন যে আইটি নিয়ে কাজ করি, আমি তো তদন্ত কর্মকর্তা না, তবে এটা তদন্ত হওয়া উচিত। তদন্ত হওয়া উচিত, নিঃসন্দেহে এটা তদন্ত হওয়া উচিত যে এই স্যাটেলাইট পাঠানোর পিছনে আসলে কারা তৈরি করলো, কোথায় কত টাকা খরচ হলো, কেন খরচ হলো। আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে গিয়ে এই স্যাটেলাইট কার স্বার্থে পাঠানো হলো, কি দরকার ছিল আমাদের? আমরা তো তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল দেশ। আপনি উন্নয়নশীল একটা লোক, আপনি স্লোলি ডেভেলপ করতেছেন, নিশ্চয়ই আপনি কালকে মার্সিডিজ কিনে আপনার সমস্ত অনেক বড় একটা টাকা ইনভেস্ট করে ফেলবেন না। না, এটা তখন হয় যখন হলো যে আমি অন্যের কাছ থেকে টাকা নিয়ে আমি শো অফ করার ব্যাপার থাকে, মানে এর ভিতরে একটা বড় ধরনের আইনাবাজি থাকে। দেখেন আমাদের এখন মাথাপিছু লোন কত, রাইট, সব বেড়ে গেছে না? রাইট, এটা তো আমাদেরকে টানতে হবে এখন। প্রথম কথা হচ্ছে এটার আদৌ প্রয়োজন ছিল কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে প্রয়োজন থাকলেও এখানে আসলে এত টাকা খরচ করে প্রয়োজন ছিল কিনা। রাইট, এটা দায়ভার তো আমাদের, রাইট, এবং এটা দায়ভার আমরা কতদিন টানবো জানি না। যে পুকুর চুরির ঘটনাগুলো এগুলো একটা একটা ধরে ধরে আসলে তদন্ত হওয়া উচিত, যে আসলে কি বিষয় ছিল। জাহিদ ভাই, আমি আপনার কাছে এখন যেটা জানতে চাই যে 5 আগস্টের আগে যা হয়েছে সেটা তো আপনি বললেন, 5 আগস্টের পরে এই সিচুয়েশন কি পরিবর্তন হয়েছে, কিংবা আমরা কি একটুখানি আশার আলো দেখতে পারি এই আইসিটি সেক্টরে? আপনার কি মনে হয়? আসলে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে গিয়ে 5ই আগস্টের আগে যা ছিল আমরা আশানুরূপ পাচ্ছি না। এটার জন্য আসলে কাকে দোষারোপ করব? বিষয়টা হচ্ছে গিয়ে কি দেখেন, আমরা যাদেরকে এখন উপদেষ্টা হিসাবে যারা দায়িত্ব পালন করছেন, তারা তো কেউ পলিটিক্যাল ফিগার না। এক্স্যাক্টলি। প্রত্যেকটা কাজের একটা অভিজ্ঞতার দরকার হয়। জি। ওনারা কিন্তু কেউ দেশ চালানোর জন্য অভিজ্ঞ না। দেশ আসলে তো চালাচ্ছেন ব্রোক্রেটসরা, আমরারা চালাচ্ছেন। এখন আমার কাছে মনে হয় এখনো ফ্যাসিস্টের প্রেতাত্মা আমাদের মধ্যে অনেক থেকে গেছে সিস্টেমে, এবং এই প্রেতাত্মারা এখনো বসেই কিন্তু দেশ চালাচ্ছে। আর আমাদের যারা উপদেষ্টা, তারা যেহেতু দেশ চালানোর অভিজ্ঞতা নাই, দে আর ডিপেন্ড অন দ্যাট প্রক্রিয়া। তো আসলে তাই, একজন উপদেষ্টা সে তো নিজে আসলে সে স্ট্র্যাটেজিক ডিসিশন নিবে, বাট ইমপ্লিমেন্ট করবে তো থ্রু। কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে 5ই আগস্টের পরে আইটি ইন্ডাস্ট্রি, আমি যেহেতু আইটি ইন্ডাস্ট্রির লোক, আইটি ইন্ডাস্ট্রি অনেকটাই স্থবির হয়ে গেছে। স্থবির হয়েছে? হ্যাঁ। কেন? প্রোগ্রেসগুলো খুব দ্রুত হচ্ছে না, আগে স্লো হচ্ছে। ডিসিশন মেকিং প্রসেসগুলো আসলে, এটার কারণ হচ্ছে গিয়ে যারা এখন ডিসিশন মেক করছেন, আমার কাছে মনে হয় যে ওনারা এই বিষয়ে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট না তো আসলে। রাইট। সো
আপনি যখন একটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হবেন, ইফ ইউ আর এ ম্যাথ টিচার সাপোজ, স্টুডেন্টের খাতা দেখার সময় কিন্তু আপনার কমন কিছু স্পেস আছে যে স্টুডেন্টরা কোন জায়গাগুলোতে আসলে, মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি যখন স্যারদেরকে দেখতাম যে খাতা দেখতেছেন, স্যাররা যে জায়গায় হাত দিতেন ওখানে ভুল বেরোতো। তার মানে স্যাররা জানেন যে কোথায় ভুল করেন। এটাই হচ্ছে এক্সপার্টিস। ওনারা যেহেতু এক্সপার্ট না, ওনাদের কিন্তু পুরো অঙ্কটাই দেখতে হচ্ছে, রাইট, যার কারণে বেশি সময় লাগছে। ইটস টেক্স টাইম। ভবিষ্যৎ কি আইসিটির এই সেক্টরের? আইসিটির ভবিষ্যৎ আসলে হচ্ছে কি, আমাদের দেশের সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমরা ব্রেন ড্রেনকে কন্ট্রোল করতে পারতেছি না। আমাদের দেশে পাবলিক এবং প্রাইভেট মিলে অনেকগুলো বিশ্ববিদ্যালয়। আমাদের দেশের ছেলেরা ইউএসএ বা ইউরোপিয়ান কান্ট্রিতে যে ভালো ভালো কোম্পানিতে কিন্তু চাকরি করতেছে, দে আর ডুইং ভেরি গুড। আমাদের দেশের ছেলেরা নাসাতে চাকরি করতেছে, মাইক্রোসফটে, ফেসবুকে, গুগলে চাকরি করতেছে। এক্স্যাক্টলি। তার মানে সক্ষমতা আমাদের আছে। আচ্ছা, কিন্তু আমরা এই ছেলেগুলোকে প্রপার গাইড দিয়ে রিটেইন করা, দেশে যে রিটেনশন করা, এটা করতে পারতেছি না। আচ্ছা, করতে পারতেছি না কারণ হচ্ছে গিয়ে আমরা আসলে একটা দুষ্ট চক্রে পড়ে গেছি। দুষ্ট চক্রটা এমন যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই, তাই আমাদের প্রসেসগত ঝামেলা বেশি। আমাদের প্রসেসগত ঝামেলার কারণে আমরা আসলে স্লো মুভ করি। স্লো মুভের কারণে, আমাদের প্রোগ্রেসের কারণে আমরা আমাদের যে R&D মানে রিসার্চ এবং ডেভেলপমেন্টে যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার সেটা করতে পারতেছি না। সো আমাদের দেশের ছেলেরা যাদের সক্ষমতা আছে তারা রিসার্চ করার জন্য বাইরে চলে যাচ্ছে। রাইট। মানে এটা একটা চক্রের মধ্যে আমরা পড়ে গেছি। কিন্তু আমার কাছে মনে হয় যে এটাতে, যেমন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা ডেটা সায়েন্সের যে ধরনের কাজগুলো আসতেছে, আমি বিশ্বাস করি আমাদের দেশের ছেলেদের এগুলো কমপ্লিট করার মতো সক্ষমতা আছে, এগুলো নিয়ে কাজ করার সক্ষমতা আছে। কিন্তু একটা তো সরকারি এবং বেসরকারিভাবে একটা সমন্বিত পরিকল্পনা দরকার। জি, স্কিল ডেভেলপমেন্টের একটা প্রসেস আছে। আপনি বলেন আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, তাতে আসলে একটা স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে কর্মজীবনে যাওয়ার পরে সে আসলে নতুন করে স্টার্ট করে। ঠিক তাই। কর্মজীবনে যে সে প্রথমে যে জিনিসগুলো শিখে সে আসলে সে হতাশ হয়ে যায়। আমি এতদিন কি পড়লাম, এতদিন আর কি এখন পড়লাম, করছি? আর কাজ এসে তো টোটালি ডিফারেন্ট। তো এই বিষয়গুলো কি হয়, মানে তার মধ্যে একটা হতাশা তৈরি করে। তখন সে চিন্তা করে আমার গুরুত্ব আছে, আমি এমন কোনো জায়গায় চলে যাব। প্রত্যেক বছর প্রচুর ছেলে মেয়ে এই জন্য কিন্তু কি হচ্ছে, চলে যাচ্ছে, যে ব্রেন ড্রেন হচ্ছে। এটা বন্ধ করা গেলে আমার মনে হয় যে আমাদের সক্ষমতা অনেক বাড়বে। জানতে চাই বাংলাদেশে নিচ্ছি আরেকটা ছোট্ট বিরতি। আবারও স্বাগত জানতে চাই বাংলাদেশে। আইসিটি এই ডিপার্টমেন্টে, এই সেক্টরে উন্নয়নে যদি আমি আপনাকে তিনটা, টু দ্য পয়েন্ট তিনটা কাজকে বলি যে এই তিনটা কাজ এখনই করলে উইদিন ভেরি শর্ট টাইম আমরা রেজাল্ট পাইতে শুরু করবো, সেই তিনটা কাজ কি আমাকে যদি বলেন? প্রথম হচ্ছে গিয়ে যে আইসিটির ইনভেস্টমেন্টগুলো প্রপার হওয়া উচিত। গভর্নমেন্ট লেভেল এবং প্রাইভেট লেভেল থেকে যে ইনভেস্টমেন্টগুলো হচ্ছে, এই ইনভেস্টমেন্টের ভিতরে যেমন মার্কানকে আমি একটা এক্সাম্পল দিই, আপনার তিনটার জন্য আমি তিনটা এক্সাম্পল দিই প্লিজ। আমাদের দেশে সফটওয়্যার ব্যাংকিং সেক্টরে আমাদের দেশে অন অ্যান এভারেজ 60+ ব্যাংক বাংলাদেশে কাজ করে। প্রত্যেকটা ব্যাংক এখন ডিজিটাল মানে কারণ এটিএম ব্যবহার করতেছে, SMS আছে, মোবাইল ব্যাংকিং আছে, সব কিছু মিলে এই ব্যাংকগুলো কিন্তু একটা সফটওয়্যার ব্যবহার করে, CBS বলে, এটাকে কোর ব্যাংকিং সিস্টেম বলে। এই কোর ব্যাংকিং সিস্টেম কিন্তু আমাদের দেশের এই কমার্শিয়াল ব্যাংকগুলো সব কিন্তু কেউ লোকাল ব্যবহার করে, কেউ ইন্টারন্যাশনাল ব্যবহার করে, মোস্টলি বোধহয় ইন্টারন্যাশনাল, মোস্টলি ইন্টারন্যাশনাল ব্যবহার করে। এই ইন্টারন্যাশনাল সফটওয়্যারগুলোর দাম কিন্তু হিউজ, ইউ কান্ট ইমাজিন। মানে এটা সাধারণ একজন ব্যক্তির পক্ষে জানা সম্ভব না যে এই সফটওয়্যারগুলোর প্রাইস কি পরিমাণ পেমেন্ট করা হয়, এবং শুধু সফটওয়্যারগুলোর পেমেন্ট প্রাইস করা হয়, পরে মেইনটেনেন্স কস্ট, অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট কি পরিমাণ পায়, এই টোটাল টাকাটা কিন্তু আমাদের দেশ থেকে ডলারে বের হয়ে যায়। অথচ দেখেন আমাদের দেশে একদম নাম দিয়ে যদি বলি, আমাদের দেশের লোকাল সফটওয়্যার কোম্পানি আছে ইসলামী ব্যাংক, যে তার নিজের সফটওয়্যার নিজে ডেভেলপ করছে, পূবালী ব্যাংক তার নিজের সফটওয়্যার নিজে ডেভেলপ করছে। তার মানে কি আমাদের দেশের কিন্তু এই সফটওয়্যারটা তৈরি করার মতো সক্ষমতা আছে, কিন্তু আমরা না করে আমরা, এবং ইসলামী ব্যাংক রানিং ভেরি গুড, পূবালী ব্যাংক রানিং ভেরি গুড, সব সার্ভিসগুলো তারা চালাচ্ছেন। তার মানে এই সক্ষমতা কিন্তু আমাদের আছে। তাহলে আমরা বাইরে থেকে সফটওয়্যার কেন নিচ্ছি, কেন টাকা বাইরে পাঠাতে দিচ্ছি? এমন তো না যে উদ্দেশ্যই আমার টাকা বাইরে পাঠানো। এরপরে দেখেন
আপনি মনে করেন এই প্রত্যেকটা ব্যাংকই করছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। আজকে আপনি একটা এক্সাম্পল দিই, আপনি যদি সীমান্ত স্কোয়ারে যান, সীমান্ত স্কোয়ারের পিছনে দেখবেন এক সারিতে আমার মনে হয় 20+ এটিএম বুথ, 20টা ব্যাংকের 20টা এটিএম। আজকে আপনি আগোরা বা স্বপ্নে পারচেস করতে যান, দেখবেন যে ক্যাশ কাউন্টারে 10টা পজ মেশিন। আমরা কেন সমন্বিত করতে পারতেছি না, সেন্ট্রালাইজ করতে পারতেছি? পলিসির ব্যাপার। ইট উইল রিডিউস দ্য কস্ট। যদিও আসার দেখি যে এক সময় দেখবেন যে আমাদের দেশে মোবাইল অপারেটররা একটা ছোট্ট বাজারে 4-5টা টাওয়ার, কী হয়েছে, এটা গ্রামীণ ফোনের টাওয়ার, এটা বাংলা লিঙ্কের টাওয়ার, এটা অমুকের টাওয়ার। এখন কী হয়েছে, টাওয়ার কোম্পানি আসছে একই টাওয়ারে। এটাতে একটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সেক্টরে যদি এই সমন্বয়টা করা যায়, এটাতে দরকার হচ্ছে গভর্নমেন্টের পলিসি লেভেল এবং গভর্নমেন্টের সাথে প্রাইভেটের একটা এক্সপার্ট পলিসি টিম দরকার। ঠিক তাই, ঠিক তাই। গতকাল আমার কাছে এক ভদ্রলোক আসলেন, সরকারি কর্মকর্তা, সিনিয়র অনেক। এনে উনি আমাকে একটা প্রস্তাবনা দিলেন যে আমরা যদি সাইবার সিকিউরিটির জন্য নিজস্ব একটা অ্যান্টিভাইরাস তৈরি করি, আমাদের এই যে অ্যান্টিভাইরাসটা আমরা বাইরে থেকে আনতেছি, এটা তো রিস্ক হয়ে যায়, তারা আমাদের ডাটা নিয়ে যাচ্ছে কিনা। তো আমরা নিজস্ব একটা সাইবার সিকিউরিটির টোটাল একটা এন্ড পয়েন্ট সিকিউরিটির সিস্টেম তৈরি করব। তা আমি ওনাকে বললাম যে আপনার প্ল্যানিংটা ভালো, কিন্তু এফেক্টিভ কিনা জানেন? এই লেভেলের একটা সফটওয়্যার তৈরি করার জন্য আপনার কমপক্ষে একদম মিনিমাম 3 বছর সময় লাগবে এবং আপনার প্রায় 1000 ছেলে মেয়েকে 3 বছর পরিশ্রম করতে হবে। এই 3 বছরে এই 1000 ছেলে মেয়েকে আপনি যে রাখবেন, তাদের স্যালারি এবং আদার্স কস্ট কত আসবে। এরপরে আপনার মার্কেট সাইজ দেখতে হবে। এটার এন্ড ইউজার হবে হচ্ছে গিয়ে মনে করেন 5 লাখ ইউজার ইউজ করবে। এই 5 লাখ ইউজারকে দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আরও কমপক্ষে 5000 ছেলে মেয়ে রাখতে হবে যারা হচ্ছে গিয়ে সাপোর্ট দিবে। নাহলে তো এন্ড ইউজার বলবে যে আমি ইনস্টল করতে পারতেছি না, আমার এটা কাজ করতেছে না, আমার এটা হ্যাং হয়ে গেছে। তো তাদেরকেও কিন্তু আপনার কন্টিনিউয়াস পেমেন্ট করে দিতে হবে। আর এখন আমরা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে একটা অ্যান্টিভাইরাস অন অ্যান এভারেজে কত দিয়ে কিনি জানেন? বছরে আমরা দিই মাত্র 1500 থেকে 2000 টাকা। তো 1500 থেকে 2000 টাকা দিয়ে যদি এভারেজে অ্যান্টিভাইরাস পাই, তাহলে আমি এই টাকা খরচ করবো কেন? খুব সত্যি। তার মানে কি আমাদের পরিকল্পনা সুন্দর কিন্তু এফেক্টিভ না, বাস্তবসম্মত না। এখন আপনার কাছ থেকে জানতে চাই যে যারা ভবিষ্যতে এই আইটি সেক্টরে আসবে, সেটা সে ব্যবসার জন্য হোক কিংবা ক্যারিয়ারের জন্য হোক, তাদের উদ্দেশ্যে আপনি যদি 1 মিনিটের একটা পরামর্শ দেন। প্রথম জিনিস হচ্ছে গিয়ে আমি কি করতেছি সেটা সম্পর্কে যাতে আমি মানে ডিপ নলেজ থাকে আমার, আমি এভরিথিং জানবো। ওকে। আমি যদি না বুঝি, যেমন মনে করেন কি আমি কৃষক হতে চাই, আমি সিজন বুঝি না যে কোন সিজনে কোন ফসল লাগাতে হবে, আমি লাঙলের ফলা চিনি না, তাহলে আমার জন্য কৃষক হওয়াটা আমাকে আগে চিনতে হবে, তারপরে কৃষক হতে হবে। এক্স্যাক্টলি। আপনি যদি আইটিতে আসতে চান, ডেফিনেটলি শুধু আইটি পড়ে হবে না, আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। ইউ নিড টু বি স্কিলফুল এবং আপনাকে সমন্বিত চিন্তা করবে। আইটি কিন্তু এরকম না যে শুধুমাত্র একটা সফটওয়্যার ডেভেলপ করলাম। আইটির কিন্তু অনেকগুলো সেক্টর আছে। ইভেন পাওয়ার ইজ আইটি সেক্টর, পাওয়ারও এখন কিন্তু আইটির সেক্টর। কমিউনিকেশন, সিকিউরিটি, ইনফ্রাস্ট্রাকচার, প্রত্যেকটা। যদি বিজনেস করতে চান, আপনাকে একটা 360 ভিউ দিয়ে দেখতে হবে। আর যদি আপনি কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনি যে কোনো একটা টপিকস বেছে নেবেন। আমার কথা হচ্ছে গিয়ে বিজনেসের জন্য ইউ নো নিড টু মাস্টার অফ অল, ইউ নো টু জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান। ফর বিজনেস মানে পার্টিকুলার ক্যারিয়ার যে কোনো একটা টপিকস বেছে নিতে হবে। অলরাউন্ডার হওয়ার দরকার নেই, একটা পার্টিকুলার টপিকে আমি মাস্টারপিস হইলেই হইছে। রাইট। জাহিদ ভাই, অনেক ধন্যবাদ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আপনি আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আজকের জানতে চাই বাংলাদেশে। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।